তো তোমাদের সেদিন আমরা যে লেকচারটা দেখেছিলাম সেখানে কিছু বাকি থেকে গিয়েছিল, তো আমরা সেটা শেষ করব এবং মিট সম্পর্কিত কথা বলে আজকে ক্লাস শেষ করব। তো চলো শুরু করা যাক। আমাদের যে লেকচারটি ছিল সেটি তোমরা সবাই হয়তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে। সেটি হচ্ছে লেকচার 4 পলিমারাইজেশন টেকনিক সম্পর্কিত ছিল। তো আমরা অনেকগুলো টেকনিক আলোচনা করেছি। তো আজকে বাকি যে সমস্ত টেকনিক গুলো ছিল সেগুলো আলোচনা করব। তো পলিমারাইজেশন টেকনিক বলতে আমরা যেটা বুঝি সেটা আমরা গত ক্লাসেও আলোচনা করেছি, যে কিভাবে মলিকিউল গুলো একটার সাথে আরেকটা যুক্ত হয়ে লম্বা চেইন তৈরি করে সেই প্রক্রিয়াটাকে। এখানে যে সিআর আছে, প্লিজ আমি অ্যাটেন্ডেন্স যে লিংকটা দিয়েছি সেই লিংকটা কিছুক্ষণ পর শেয়ার করে দিও। ওকে, তো পলিমারাইজেশন টেকনিক্স তাহলে হচ্ছে কিভাবে পলিমার গঠিত হয়, মিন্স হচ্ছে পলিমার যে মলিকিউল গুলো আছে সেই পলিমার মলিকিউল গুলো কিভাবে গঠিত হবে, একটা অপরটার সাথে যুক্ত হবে কিভাবে সেটা। তো এটার নানা প্রকার প্রসেস ছিল। তো আমরা প্রথম দিন অনেকগুলো শেষ করেছি। তো সেইগুলোর ভিতর যেমন সলিড ফেজ ছিল, গ্যাস ফেজ ছিল, লিকুইড ফেজ ছিল, এবং লিকুইড ফেজের ভিতরে আবার অনেকগুলো ক্লাসিফিকেশন ছিল। তো সেগুলোর ভিতরে যেমন এখানে বাল্ক অর মাস পলিমারাইজেশন, সলিউশন পলিমারাইজেশন, সাসপেনশন পলিমারাইজেশন, ইমালশন পলিমারাইজেশন, ইন্টারফেসিয়াল পলিমারাইজেশন, মেল্ট পলিমারাইজেশন, ডিসপারশন পলিমারাইজেশন অনেকগুলো ছিল। তো আবার অন্যভাবেও কন্ডেনসেশন পলিমারাইজেশন এবং এডিশন পলিমারাইজেশনের মাধ্যমে যদি আমরা বিভক্ত করি তারপরেও কিন্তু আমাদের কিছু ভাগ দেখা যায় এখানে। তো আমাদের নিশ্চয়ই মনে আছে কন্ডেনসেশন পলিমারাইজেশন সাধারণত দুটি ভিন্ন ধরনের মলিকুল অর্থাৎ দুটি ভিন্ন ধরনের মনোমার যখন একত্রিত হয়ে পলিমার তৈরি করে সেগুলো সাধারণত কোপলিমার বা লাইক হয়ে থাকে। আর এডিশন সাধারণত হোমোপলিমার লাইক, এই ধরনের একই ধরনের বস্তুগুলো যুক্ত হয়ে সাধারণত এডিশন পলিমারাইজেশনটা হয়। তো সেই ক্ষেত্রেও যদি আমরা দেখি কন্ডেনসেশন পলিমারাইজেশন ক্ষেত্রে সলিউশন পলিকন্ডেনসেশন, মেল্ট পলিকন্ডেনসেশন, এডিশনের ভিতরে সলিউশন, বাল্ক, ইমালশন, সাসপেনশন ইত্যাদি রয়েছে। তো ফার্স্ট এখন যদি আমরা কথা বলি সলিড ফেজ অর সলিড পলিমারাইজেশন, সেদিন কিন্তু আমরা কথা বলেছিলাম যে মনে আছে কিনা আমি জানি না, যে বিলো মেল্টিং টেম্পারেচার অল্প একটু কমে আমরা যখন সলিড স্টেট মানেই কিন্তু আমরা বোঝাচ্ছি যে এখানে কোনো প্রকার কোনো লিকুইড বা নতুন কিছু থাকবে না। মনে করো প্লাস্টিককে যখন আমরা গরম করতেছি, মেল্টিং টেম্পারেচারের নিচে নিয়ে যাচ্ছে, যেহেতু প্লাস্টিকের বা পেটের মেল্টিং টেম্পারেচার সাধারণত 250, সেখানে 220 থেকে 235 এর মধ্যে নিয়ে গেলে এটা স্বভাবতই নরম হয়ে যাবে। অর্থাৎ কাঁচ গলাচ্ছি কিন্তু সেটা গলে যাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে না, বাট মানে পানির মতো তরল হচ্ছে না, বাট গলে যাচ্ছে, তাহলে একটা আরেকটার সাথে তখন লাগানো সম্ভব হচ্ছে, অর্থাৎ এই কন্ডিশনের সৃষ্টি হবে, যেটাকে আমরা সলিড পলিমারাইজেশন বলছি। তবে এই ক্ষেত্রে সাধারণত বাই প্রোডাক্ট তৈরি হয়, তবে সেগুলোকে প্রসেসের মাধ্যমে রিমুভ করে দেওয়া হয়। তো সেটা ছিল একটা। সাধারণত এই যে প্রসেসটি যেটির কথা আমরা বলছি যে সলিড ফেজ স্টেট পলিমারাইজেশন, এটি সাধারণত আগে মেল্ট অথবা কোনোভাবে স্পিনিং করার পর বা কোনোভাবে পলিমারটা তৈরি করার পর করা হয়। কারণ পেটের কথাই যদি বলি বা পলিস্টারের কথাই যদি বলি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেক্সামিথিলিন প্লাস এডিপিক অ্যাসিড যুক্ত হয়ে কিন্তু পলিস্টারটা তৈরি করছে। দেন সেটির যে চিপস গুলো সেগুলোকে আরো লম্বা এবং বড় করার জন্য এবং একই সাথে সেখানে কিছু মেকানিক্যাল প্রপার্টিজ আরো বৃদ্ধি করার জন্য কিন্তু আমরা এই পলিমারাইজেশন টেকনিকটা, সলিড ফেজ পলিমারাইজেশন টেকনিকটা ইউজ করে থাকি। যেমন এখানে কিন্তু আমরা বলেছি যে 27,000 থেকে এই যে পলিমারাইজেশন অর্থাৎ মলিকুলার ওয়েটটা বেড়ে একবারে 38,000 হয়ে যায়। ঠিক আছে, তাহলে সলিড ফেজ পলিমারাইজেশনটা আমাদের আশা করি ক্লিয়ার। তো এখানে প্রসিডিউরটাও কিন্তু ওরকমই যে আমরা পড়েছি সেদিন, আজকে আর দেখার দরকার নাই। তারপরে এখানে বলি যে যেমন প্রিকাসর পিলেটস অর্থাৎ প্লাস্টিকের চিপস বা এগুলো মলিকুলার ওয়েট ট্রান্সপোর্ট, এগুলো একত্রিত হয়ে সেটাকে হিটেড করে ভ্যাকুয়াম করে নিব, পানি শূন্য করে নিব, তারপর সেটাকে হিট করলে আরেকটার সাথে লেগে যাবে। এটি ছিল প্রথম। সেকেন্ড যেটি ছিল গ্যাস ফেজ পলিমারাইজেশন, অর্থাৎ আমাদের যে রিঅ্যাকশনটা, অর্থাৎ আমাদের তাকে পলিমার তৈরি করতে হবে সেই মনোমার গুলো থেকে। তো আমাদের সাধারণত একটা গ্যাস মিক্সারের ভিতরে এখানে দেখতে পাচ্ছ তোমরা পলিপ্রোপেন, ইথিলিন, হাইড্রোজেন, আমরা কিন্তু ইথিলিন থেকে পলিইথিলিন তৈরি করি। তাহলে ইথিলিন গ্যাসটাকে
পলি করলে সেটা পলিইথিলিন হয়ে যাবে। তো এই এরকম গ্যাসের চেম্বারের ভিতর দিয়ে সাধারণত কোক্যাটালিস্ট বা ক্যাটালিস্ট, অর্থাৎ আমরা ওই যে রিঅ্যাকশন করছিলাম টার্মিনেটর শুরু করে দেয়, এরকম ক্যাটালিস্ট, কোক্যাটালিস্ট বা সেমি কন্ডাক্টর, স্টেরো মোডিফায়ার বা এই ধরনের কন্ডাক্টর, এগুলো দিলে ফলে কি হচ্ছে, ওই গ্যাসের সাথে এটা রিঅ্যাক্ট করে পলিমার হচ্ছে। পলিমার হলে সেটা এখানে জমা হচ্ছে নিচে, আর যেটা গ্যাস থেকে যাচ্ছে সেটা তো আবার পাম্প করে নিয়ে আসা হচ্ছে। তো যখন এইভাবে হতেই থাকছে, ক্যাটালিস্টের সংস্পর্শে আসতেছে গ্যাসগুলো, তখন সেগুলো পলিমারে পরিণত হয়ে ভারী হলে নিচে পড়ে যাচ্ছে, এবং হালকা হলে সেটি আবার গ্যাসই থাকছে। এভাবে কন্টিনিউয়াসলি হতে থাকছে গ্যাস পলিমারাইজেশন। তারপর এই গ্যাসটা থেকে এই পলিমার মলিকুল গুলোকে আমরা কি করছি, আলাদা করছি। যে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, যে দেন এটা আসলে পাউডার ফর্মের মতো নিচে পড়ে যাবে, দেন এটাকে আলাদা করব, যেটাকে আমরা গ্যাস ফেজ পলিমারাইজেশন বলছি, ফ্লুইড রিঅ্যাক্টর বলছি। ঠিক এরকমটা, যে বাবল ফেজ, ইমালশন ফেজ এখানে আলাদা হয়ে যাচ্ছে এবং ক্যাটালিস্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ গ্যাসের সাথে বিক্রিয়া করছে ক্যাটালিস্ট করে, এটাকে আমরা আলাদা করছি। তারপর সেটাকে আমরা মেল্টে যাই বা অন্য কোনো মাধ্যমে আরো বড় করি, নো ম্যাটার। বাট মনোমার থেকে পলিমারটা তাকে তৈরি করছি। ইথিলিনটা একটা গ্যাস, বাট তো আমরা পলিমার তো চোখে দেখতে পাচ্ছি, তাই না? ইথিলিন থেকে পলিমার তৈরি করা হচ্ছে, গ্রানুলার ফর্ম থেকে বড় ফর্ম তৈরি করা হচ্ছে। এরপরে আসে লিকুইড পলিমারাইজেশন, যার অনেকগুলো ধাপ। প্রথমেই আমরা চলে আসি বাল্ক পলিমারাইজেশনে। যে বাল্ক পলিমারাইজেশন আমরা দেখেছিলাম, যে একটা সলভেন্ট অর্থাৎ ওয়াটার থাকবে, ওয়াটারে আমার যে মনোমার মলিকুল গুলা ওয়াটারের মধ্যে মিক্সড ডিজলভ থাকবে, আর সলিউবল মানে অর্থাৎ ডিজলভ থাকতে পারে, মিশে যেতে পারে, যা চিনি এবং ইয়ের শরবতের মতো। এবং এইখানে দেন একটা আমি কি দিব, এখানে আমি একটা হচ্ছে ইনিশিয়েটর দিব। তাহলে ইনিশিয়েটর দিলে, ওই যে পলিমারাইজেশন স্টার্টার বলছি, ইনিশিয়েটর দিলে তাহলে একটা আরেকটার সাথে যুক্ত হওয়া শুরু হবে। বাকি প্রসেস সেম, খালি মাধ্যমগুলো ভিন্ন। বাল্ক পলিমারাইজেশন বলা হচ্ছে, অর্থাৎ মলিকুল গুলো সলিড লিকুইড ওয়াটারে ডিজলভ হয়, এরকম মনোমার গুলো ওয়াটারে থাকে। এই ধরনের পলিমারাইজেশন হচ্ছে, এটার অনেকগুলো উদাহরণ আছে, যেমন ইথিলিন, স্টাইরিন, মিথাইক্রাইলেট ইত্যাদি। এরপর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। এটার এই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে এটা যত ঘুরতে থাকবে এটা আরো ভিসকস ঠিক হতে থাকবে, ঠিক আছে? ওকে, সলিউশন পলিমারাইজেশন, ওটাও কিন্তু মানে লিকুইড বলছে ওখানে। এইখানে সলিউশনের ক্ষেত্রে কি বলছে, ইন দিস প্রসিডিউর ডিসলভ ইন এ নন রিঅ্যাক্টিভ সলভেন্ট, অর্থাৎ এই সলভেন্ট ওটা কিন্তু পানি ছিল এই ক্ষেত্রে, অর্থাৎ সলিউবল ছিল, এই ক্ষেত্রে সলভেন্টে থাকবে এবং এই সলভেন্টটা কোনো মনোমারের সাথে কোনো রিঅ্যাকশন করবে না, ঠিক আছে? যেটা সলভেন্টে এবং একই সাথে সেখানে কি থাকছে, ক্যাটালিস্ট সহ থাকছে। তো যখন এখানে ক্যাটালিস্ট সহ থাকছে, মনে করো একটা সলভেন্টের ভিতরে মনোমার গুলো আছে এবং ক্যাটালিস্ট আছে, ওইটাতে লিকুইড ছিল আর এখানে সলভেন্ট আছে। তো তখন কি করছে, আমার যে মনোমার গুলো আছে সেই মনোমার গুলো তখন এখানে ঘুরছে এবং একটা আরেকটার সাথে লাগছে। ওই যে আমি ইয়ে দিয়েছি, নন রিঅ্যাক্টিভ সলভেন্ট এর সাথে ইনিশিয়েটর দিয়েছি বা ক্যাটালিস্ট দিয়েছি, তখন একটা আরেকটার সাথে যুক্ত হচ্ছে, বড় চেইন তৈরি করছে। এর উদাহরণ হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পলিঅ্যাক্রাইলোনাইট্রিল, পলিঅ্যাক্রাইলিক অ্যাসিড, পলিথিন, এগুলো সাধারণত তৈরি করা যায়। ওকে, শব্দ হচ্ছে কার ভাই? ওকে, সলিউশন ফেজ, যেমন এখানে আমরা জুগলার নাটা ক্যাটালিস্টের কথা বলছি। মনির শব্দ হচ্ছে, হ্যাঁ। তো জুগলার নাটা ক্যাটালিস্ট এখানে তারা ইউজ করছে, প্লাস সলভেন্ট। তাহলে সলভেন্টে এবং ক্যাটালিস্ট সহ এখানে মিশ্রিত হচ্ছে, মিশ্রিত হওয়ার পর স্লারি হচ্ছে, সেটা পলিমারটাই পাশে ড্রায়ার হচ্ছে, আর যেটা হয়নি সেটা আবার রিকভার হয়ে এখানে চলে যাচ্ছে। ওকে, এরপরে যদি আমরা বলি যে সাসপেনশন, তো সাসপেনশনের কথায় সেদিন এসেছিলাম, যে মনোমার ডিসপার্স ইন এ লিকুইড, এটা ওয়াটার হতে পারে। দেখো, প্রথমটা ওয়াটার ছিল, সেখানে কিন্তু ডিসলভ হয়ে যাচ্ছে। সেকেন্ডটা সলভেন্ট ছিল, সেখানে কিন্তু নন রিঅ্যাক্টিভ সলভেন্ট। এখন আমরা বলতেছি সাসপেনশন পলিমারাইজেশন। সাসপেনশন পলিমারাইজেশনটা কি বলা হচ্ছে, এইখানে আমাদের যে মনোমার মলিকুল গুলো আছে, এই মনোমার মলিকুল গুলো সাধারণত পানিতে ডিসলভ হবে না। তাহলে এরা কি হবে, পানিতে ডিসলভ না হলে চারিদিকে ছড়িয়ে থাকবে। যেমন
পানি এবং চিনি হলো গলে যায়, ডিসলভ হয়। এইখানে হচ্ছে পানি এবং বালি যদি থাকে তাহলে সেটা কি করবে, যখন ইয়ে করব ঘুটা দিব তখন কিরকম চারিদিকে ছড়িয়ে পড়বে, যেটাকে আমরা ডিসপারশন বলছি। তাহলে যে মনোমার মলিকুল গুলো রিঅ্যাক্ট করে পলিমার তৈরি করবে তারা এখানে ডিসলভ হবে না, তারা চারপাশে ছড়িয়ে থাকবে। ক্লিয়ার? ইন এ লিকুইড and water vigorous stating and addition of stabilizers such as methyl cellulose and a monomer soluble initiator যোগ হবে এবং এই monomer soluble ইনিশিয়েটরটা পরবর্তীতে বিক্রিয়া করে একটার সাথে আরেকটা যুক্ত হবে। ঠিক আছে? তাহলে কি হলো সাসপেনশন পলিমারাইজেশন, তাহলে প্রথমে সাসপেনশন আকারে থাকছে এবং তারপর তারা ইনিশিয়েটরের দ্বারা একটার সাথে আরেকটা যুক্ত হচ্ছে। ওকে, এখানে ছবিতে তাই দেখা যাচ্ছে যে একটা সাসপেনশন রয়েছে, এটা মিশ্রিত করছি, করার পর হচ্ছে ড্রপলেটস এন্ড ওয়াটার দেন ইনিশিয়েটর। ক্লিয়ার? ইমালশন পলিমারাইজেশন, তাহলে ডিসপারশন থেকে ইমালশন। ইমালশন একটু আলাদা, ডিসপারশনের মতোই, যেমন তেল জলের মিশ্রণ ইমালশন বলে, এটা কিন্তু মিশ্রিত হয় না। ঠিক এরকম ভাবে আমরা বলছি যে emulsion polymerization is one of the most important method for the polymerization of a large number of monomers like vinyl acetate, vinyl chloride ইত্যাদি। এই ক্ষেত্রে কি ফর ম্যানুফ্যাকচারিং যেমন ভিনাইল ক্লোরাইড ইমালশন পলিমারাইজেশন ইনভলভ ফরমেশন অফ স্টেবল ইমালশন একটা গঠিত হয়, জাস্ট লাইক ল্যাটেক্স। আমি যদি ছবি দেখাই তোমাদের, দেখি ছবি দিয়েছি, এরকম ইমালশন সৃষ্টি হবে। এবং ইমালশনে দেখো এখানে যদি আমি বলছি যে মনোমার ড্রপলেট এবং তার চারপাশে এরকম সারফেক্টেন্টের একটা লেয়ার থাকে, এবং ইনিশিয়েটর এবং মনোমার যখন ভিতরে থাকে তখন তারা যে কন্টিনিউয়াস ফেজ মিসলি ফরমেশন এন্ড পলিমারাইজেশন। এ পাশে পড়ি একটু, তাহলে আমরা দেখি। বলা হচ্ছে ইমালসিফাইং, কি বলছে, ফর ম্যানুফ্যাকচারিং ভিনাইল পলিমার ইমালশন পলিমারাইজেশন ইনভলভস formation of a stable emulsion of monomer in water using a soap detergent as emulsifying agent. কি হিসেবে ইউজ করা হচ্ছে? soap or detergent, and free radical initiators dissolve in the water phase, অর্থাৎ যেটা বিক্রিয়া শুরু করবে সেটা। এই কি ঝামেলা তোমাদের, এত দেরি করে আসে অ্যাটেন্ডেন্স লিংক চাও, যন্ত্রণা তো এগুলো। so migrate into the stabilizer into monomer droplet known as misli and initiative polymerization. তাহলে কি কি থাকছে এখানে, অর্থাৎ ইমালসিফাইং এজেন্ট যেমন এখানে ডিটারজেন্ট থাকছে, ইনিশিয়েটর থাকছে। দ্য পলিমারাইজেশন কি বলা হচ্ছে, রিঅ্যাকশন ইজ নট ফার্মড as until second radical and diffuse into the swelling and misli, then the result is high molecular weight is obtained. তো আমরা ছবিতেই দেখি কি বলছে। তাহলে কি দেখছি এখানে, মিসলি ফর্ম হচ্ছে, মানে কি কদম ফুলের মতো সারফেক্টেন্ট মলিকুল গুলো লেস হাইড্রোফোবিক টেইল এন্ড হেড। সারফেক্টেন্ট মলিকুল সম্পর্কে তোমাদের আইডিয়া আছে কিনা আমি জানি না। তো এখানে তাহলে তারা এরকম হেড এন্ড টেইল গঠন করছে, তাহলে তার চারপাশে তারা যুক্ত হচ্ছে, যুক্ত হওয়ার পর এখানে ইনিশিয়েটর প্লাস মনোমার মলিকুল তারা পলিমারাইজেশন এরকম গঠন করছে। তো এটা ইয়ের ভিতরে, তখন সেটাকে আমরা কি পলিমারাইজেশন বলছি, যে ইমালশন পলিমারাইজেশন বলছি। ঠিক আছে? ওকে, তো এটার কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে বলা, যেমন এখানে যদি আমরা দেখি যে হাই মলিকুলার ওয়েট পলিমার ক্যান বি মেড বাই ফাস্ট পলিমারাইজেশন রেট, দ্রুত হবে। কন্টিনিউয়াস ওয়াটার ফেজ ইজ এক্সিলেন্ট কন্ডাক্টর অফ হিট, অর্থাৎ যে দ্রুত হয়। ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে যদি আমরা বলি, বলা হচ্ছে যে সারফেক্টেন্টস এন্ড আদার polymerizations are adjuncts remain in the polymer are difficult to remove। ঠিক আছে? তারপর সারফেক্টেন্ট সহ যে আদার যে ম্যাটেরিয়ালস গুলো এখানে দেওয়া হয়, this are difficult to remove. For dry or isolated polymers, removal energy is intensive process. Emulsion polymer usually design operate high conversion of monomer to polymer, cannot use for conventional ionic jugular data, এগুলোর ক্ষেত্রে সাধারণত এটা ইউজ করা যায় না। তো এই দুটো করে বা একটা করে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ মনে রাখতে হবে। Now the interfacial polymerization, ইন্টারফেস মানে কি, একটার সাথে আরেকটা ফেস, দুটো ফেস। তাহলে আমাদের সলিড লিকুইড স্টেট কতগুলো, সলিড স্টেট, লিকুইড স্টেট, ভাপার স্টেট, তাই না? তো ইন্টারফেস তাহলে কি, সলিডের সাথে লিকুইডের হতে পারে। এই যে সলিডের উপরে যদি লিকুইড রাখি, মানে একটা গ্লাসে যদি পানি রাখি তাহলে কি হবে, পানিটা সলিডের সাথে লেগে আছে, তাহলে সলিড লিকুইড।
তারপরে লিকুইড লিকুইড হতে পারে, তারপরে হচ্ছে লিকুইড লিকুইড ইমালশন হতে পারে, গ্যাস হতে পারে, ইন্টারফেস একটা আরেকটার সাথে লাগছে। মহিদুল বলো। মাহমুদুল, মিস্টার মাহমুদুল, জি স্যার। you raised your hand please. না স্যার এমনি হঠাৎ করে স্যার ওটা চাপ লেগে গেছে স্যার, আচ্ছা ওই ঠিক আছে, চেক বক্সে ঢুকতে গিয়ে স্যার। ওকে ওকে। তাহলে ইন্টারফেস বলতে আমরা বুঝলাম যে দুটো ফেসের সমন্বয়। তো ইন্টারফেসিয়াল পলিমারাইজেশন তাহলে কি? আমি ইউটিউব লিংক দিয়ে দিয়েছি উপরে, এইগুলা তোমরা যখন লেকচারটা পড়বে তখন একটু ঘেটে ঢুকে দেখো, তাহলে সহজ। তো ইন্টারফেসিয়াল পলিমারাইজেশনটা কি বলা হচ্ছে? ইন্টারফেসিয়াল পলিমারাইজেশন ইজ a type of step growth polymerization in which the polymerization occurs at the interface between two immiscible phase, অর্থাৎ যেটা একত্রিত হয় না, generally two liquids, resulting in a polymer that constrained to the interface. There are several variations of the interfacial polymerization which result in several types of polymer topologies such as ultra thin thin film ইত্যাদি। এখানে সহজ করে বলি, উপরের একটা ফেজ নিচের একটা ফেজ দুটো একত্রিত কন্টাক্ট হয়েছে, তো এই দুটো ফেজ যখন অর্থাৎ দুটো কেমিক্যাল যখন একত্রে কন্টাক্টে আসবে তখনই কেবল তারা পলিমার তৈরি করবে, এবং তার ক্ষেত্রে একটা উপরে থাকে একটা নিচে থাকে। এই যে ছবিটা পাশে দেখতে পাচ্ছ, এর নিচের একটা লিকুইড উপরে একটা লিকুইড, ফলে এই নিচের লিকুইড উপর লিকুইড থেকে একত্রিত হলে এটা গঠিত হয়, ঠিক আছে? তখন এটাকে ফর্ম স্পিনিং করা হয়ে থাকে সাধারণত। যেহেতু দুটো ফেস রয়েছে সেজন্য সেটাকে আমরা ইন্টারফেসিয়াল পলিমারাইজেশন বলছি। বলা হচ্ছে কোথায় গেল, হ্যাঁ এটা হচ্ছে অর্গানিক ফেস, এটা হচ্ছে একুয়াস ফেস। তাহলে এখানে অর্গানিক ফেসটা যখন একুয়াস ফেসের কন্টাক্টে আসতেছে তখন কেবল পলিমার গঠিত হচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে ইন্টারফেসটা তো উপরে উঠতেছে যখন, তখন এগুলোর সাথে লাগে গঠিত হচ্ছে। যেমন এখানে দুটা এটা উদাহরণ দেওয়া আছে, যেমন ইথিলিন ডায়ামিন প্লাস প্যারাপথ্যালেট অ্যাসিড, এই দুটো ডিসলভিন, একটা হলো মিথিলিন ক্লোরাইডে ডিসলভ করা হয় অর্গানিক লেয়ার, আরেকটা হচ্ছে ইথিলিন ডায়ামিন ডিসলভিন একুয়াস সলিউশন ইন পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দুটো আলাদা আলাদা সলিউশন, এরকম ভাবে যখন একটা আরেকটার সাথে কন্টাক্টে আসতেছে তখন তারা নতুন ভাবে পলিমার তৈরি করছে। সেজন্য যেহেতু এটা ফেজ দুটো একত্রিত আসলে হয়, সেজন্য সেটাকে ইন্টারফেসিয়াল পলিমারাইজেশন বলে। মানে হচ্ছে দুটো ভিন্ন ভিন্ন কেমিক্যাল এর ফেজ যখন একত্রিত হবে, একটা আরেকটা সংস্পর্শে আসবে, তখনই কেবলমাত্র সেই ইয়েটা তৈরি হবে। এবং এই ক্ষেত্রে একটা সলিউশন নিচে একটা উপরে থাকে, অর্থাৎ একটা ইয়ে সৃষ্টি করে, ফেজ ইন্টারফেস সৃষ্টি করে। ওকে ওকে, এখানে আমরা দেখলাম ইন্টারফেসিয়াল। এরপরে আসি মেল্ট পলিমারাইজেশন। এটি তো আমরা অনেক ক্ষেত্রেই জানি যে পলিমার ম্যাটেরিয়াল গুলো, চিপস গুলো যখন গঠিত হয় অন্য কোনো মাধ্যমে, তখন এই পলিমার ম্যাটেরিয়াল গুলোকে আমরা সাধারণত গলিয়ে পলিমার তৈরি করি। যেমন এটা খুবই সহজ, পলিমার চিপস গুলোকে গলিয়ে বড় ইয়ে আবার, অর্থাৎ প্লাস্টিক, ওই যে বাংলাদেশে কোন ছেলে বা কে উদ্যোক্তা জানি তোমাদের ওই যে প্লাস্টিক পেট বোতল গুলোকে কেটে কেটে বাইরে রপ্তানি করে, বা এগুলো দিয়ে এগুলোকে আবার গলিয়ে হলো ইয়ে করা হয়, নতুন করে স্ট্রিপ বানানো হচ্ছিল, ওই নিউজে আসছিল কয়েকদিন আগে, তোমরা দেখেছো কিনা, 1 বছর বা 2 বছর আগে। তো এটা সাধারণত মেল্ট পলিমারাইজেশন। এই ধরনের যারা যে সমস্ত ম্যাটেরিয়াল গুলো রয়েছে তারা সাধারণত মেল্ট হয়, প্রথমে মেল্ট হওয়ার পর তারা সেটা স্পিনার রেটের ভিতর দিয়ে পাস হয়। তো আমরা যেমন গোসল করি, তো সেরকম যেরকম ঝান্না আছে, তোমরা যখন অয়েল প্রসেসিং টেক্সটাইল র মেটেরিয়াল 2 এখনো পড়ো নাই, তো সেখানে মেল্ট পলিমারাইজেশন ক্ষেত্রে আমরা যদি বলি, ওই যে আমাদের জিলাপি ভাজে না দেখেছো, বা চানাচুর বা বুন্দিয়া ভাজে, কি দেখেছো যে এরকম একটা ঝান্না আছে এর ভিতর দিয়ে পড়তেছে, তো এই ক্ষেত্রেও মেল্ট সলিউশনটা প্লাস্টিকের এই ভিতর দিয়ে পাস করা হয় ঝান্নার মতো, এবং এটা বেরিয়ে এসে আস্তে আস্তে বাইরে এসে সলিডিফাই হয়ে যায়। তো এইটাকে সাধারণত বলা হয় স্পিনারে। তো এখানেও একই ঘটনাই ঘটে, এরকম বলা হচ্ছে মেল্ট পলিমারাইজেশন ইজ এ পলিমারাইজেশন টেকনিক where the polymer formed in melt state. In melt polymerization, monomers which have at least one solid component, the solid should not decompose around the melting point. এবং এই যে সলিড, এইটা যেটা নিব সেটা যেহেতু আমরা মেল্ট করব, তো
এরকম কোনো পলিমার নেওয়া যাবে না যেটা মেল্ট করলে তাদের বৈশিষ্ট্যগুলো হারিয়ে যায়। সো তাদের বৈশিষ্ট্যগুলো ঠিকঠাক থাকে এরকমটাই নিতে হবে। The temperature required high, therefore carried out and towards CO2 atmosphere to avoid side reaction like এগুলো থাকে অক্সিডেশন বা ডিকম্পোজিশন এগুলো না হয়। In some case polymerization carried out in reduced temperature, the facility to removal of byproduct to get high molecular weight polymer, otherwise the byproduct removal is very difficult. এখানে একটু byproduct removal গুলো ঝামেলা। The polymer কি বলা হচ্ছে formed in molten state at the reaction temperature and discharged from the reactor with hot. The molten polymer is fast processing like extraction, casting, spinning ইত্যাদির মাধ্যমে হয়ে থাকে। And the polymerization used for production is polyethylene terephthalate, dimethyl terephthalate এইগুলো করা হয়। যেমন আমরা কাঁচ কিভাবে তৈরি করি, কাঁচ বালিকে কোয়ার্টার্স থেকে তো সেটাকে মেল্ট করা হয়, মেল্ট করে ফর্ম দেওয়া হয়। তো এখানেও র ম্যাটেরিয়াল গুলোকে মনোমার গুলোকে মেল্ট করে দেন পলিমার তৈরি করা হয়, ঠিক আছে। সেজন্য সেটাকে আমরা মেল্ট পলিমারাইজেশন বলছি। এরপর নেক্সট যদি আমরা দেখি ডিসপারশন পলিমারাইজেশন। ডিসপারশনের কথা অনেকক্ষণ ধরে শুনে আসছি যে ডিসপারশন পলিমারাইজেশনটা তো বললাম যে চারিদিকে ছড়ানো থাকবে। বলা হচ্ছে যে প্রেসিপিটেশন পলিমারাইজেশন ইন হুইচ এটার আরেক নাম, হুইচ monomers, initiators and colloid stabilizer are dissolved in a solvent forming initially homogeneous system that produce polymer and result in formation of polymer particle. কি কি থাকছে বলা হচ্ছে, মনোমার যেটা দিয়ে পলিমার তৈরি হবে, ইনিশিয়েটর যেটা রিঅ্যাকশন শুরু করবে, colloid stabilizer are dissolved in a solvent forming initially a homogeneous system সমান মিশ্রণ and from polymer in formation of polymer particles. Dispersion polymerization is a type of precipitation polymerization. এটাকে precipitation polymerization বলা হয়। কেন? পদক্ষেপ করবে নিচের দিকে, অর্থাৎ পলিমারটা তৈরি হয়ে নিচের দিকে জমা হবে। Meaning that solvent selected as the reaction medium is good solvent for the monomer and the initiator, but it is non-solvent for the polymer. কি বলছে, মনোমারেরটা এমন সলভেন্ট আমাদেরকে নিয়োগ করতে হবে বা নির্বাচন করতে হবে যেই সলভেন্টে আমাদের পলিমারটা অর্থাৎ মনোমারটা ডিজলভ হবে, বাট যখন এটা বিক্রিয়া করে পলিমারে আসবে তখন কিন্তু এটা ডিজলভ হবে না, নন সলভেন্ট অফ দ্য পলিমার, সেই কথাই বলছে। As the polymerization reaction process, particle of the polymer and creating a non-homogeneous solution in dispersion polymerization, this particle are the locus of polymerization, with monomer being added to the particle throughout the reaction. In this sense, mechanism for polymerization of the growth has features similar of the emulsion polymerization. তো ইমালশনের মতোই অনেকটা, কিন্তু একটু ভিন্ন, এটা নিচের দিকে জমা হচ্ছে। With the typical participation of the polymerization, the continuous phase, the solvent is the main locus polymerization, which is difference between the dispersion and participation. Dispersion সরাসরি হয়, এখানে হয়ে জমা, এটাকে অন্য নাম precipitation polymerization বলা হয়ে থাকে। তাহলে এখানেও সেটা ডিসপারশন হিসেবে থাকবে, ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে জমা হবে। ওকে, ছবি কি আছে দিয়েছি? হ্যাঁ দিয়েছি। দেখো এখানে কি কি আছে, initiator, I initiator, M molecule, M monomer and polymer stabilizer, oligomar, এই যে আস্তে আস্তে বড় হচ্ছে তার সাথে লেগে আস্তে আস্তে পলিমার স্টেবিলাইজার পার্ট এইভাবে তৈরি হচ্ছে। শেষে আমরা যদি দেখি এটা একটা এমনি ছবি দিয়েছি যে কিভাবে মিসলি ফর্ম করে হচ্ছিল, ওই যে আমরা অর্থাৎ ইমালশন পলিমারাইজেশনের একটা ছবি। তো এই ছিল আমাদের লেকচার। আমরা প্রথম থেকে আবার যদি দেখি একটু সংক্ষেপে সামারাইজ করি, তাহলে সেটি হচ্ছে আমাদের যেটা ছিল যে সলিড স্টেজ পলিমারাইজেশন, গ্যাস স্টেজ পলিমারাইজেশন, লিকুইড ফেজ পলিমারাইজেশন। লিকুইড ফেজের ভিতরে বাল্ক সলিউশন, সাসপেনশন,
ইমালশন, ইন্টারফেসিয়াল মেল্ট এবং ডিসপারশন। এই কয়েকটি পলিমারাইজেশন আমরা দেখেছি। তো হোপফুলি সবাই বুঝতে পেরেছো। আজকের লেকচার আমাদের এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।